হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ ইভা এসি কুকিং অ্যান্ড ব্লগে আবারও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের পর্বে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শাহি কাবাব বা বিফ কাবাব রেসিপি নিয়ে। আর আজকের এই শাহি কাবাব কিংবা বিফ কাবাব ঘরে কিভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে করে নিতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই কাবাব সাধারণত আমরা বিয়েবাড়িতে খেয়ে থাকি, দেখে থাকি। আর এটা আমাদের কাছে অনেক কঠিন বলে মনে হয়, কিন্তু একদমই সহজ একটি রেসিপি। আর এটা একবার দেখলে আপনারাও বাসায় ট্রাই করে ইজিলি এটা করে নিতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমাদের সবারই ঘরে কিন্তু কম বেশি মশলাটা থেকে থাকে। আর এই মশলা দিয়েই আমি কিভাবে কাবাবটা সুন্দরভাবে তৈরি করা যায় এবং টেস্টি হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক। তো এখানে আমি শাহি কাবাব তৈরি করার জন্য এখানে আমি 3 রকমের ডাউল নিয়েছি। বুটের ডাউল, খেসারির ডাউল এবং মটরের ডাউল। আর এখানে আপনারা কিন্তু ইচ্ছা করলে যে কোনো একটা ডাউল দিয়েও কিন্তু এই শাহি কাবাবটা তৈরি করে নিতে পারবেন। এবারে ডাউলগুলো একসঙ্গে মিশিয়ে ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়ে এটা আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন ডাউলগুলো অনেকটা ফুলে গিয়েছে এবং ডাউলগুলো কিন্তু এবার একদম সিদ্ধ করার জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু সারা রাত ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু এই সিদ্ধটা ভালো হবে, কাবাবটা ভালো হবে। তো এবার আমি একটা বলে ট্রান্সফার করে নিচ্ছি ডাউলগুলো। এটা অবশ্যই ছাঁকনা দিয়ে সেকে পানিটা এক্সট্রা পানিটা ঝরিয়ে ফেলে তারপরে কিন্তু নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার যে ঘরে আমি মাংস রান্না করেছিলাম সেই মাংসের কিছু টুকরো আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, সেগুলোই দিচ্ছি। আর ইচ্ছা করলে কিন্তু এখানে আপনারা কাঁচা মাংসটাও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আর এগুলো আমি সবগুলোই এখন একসঙ্গে ডাউলের মধ্যে দিয়ে দিব। অনেক সময় কিন্তু আমাদের এই গোশ খাওয়ার পরে কিন্তু সলিড যে গোশটা থাকে সেটা কিন্তু বেঁচে যায়, কেউ খেতে চায় না। তখন কিন্তু সেই সলিড গোশটা দিয়ে কিন্তু এরকম একটা মজাদার একটা রেসিপি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এবারে আমি একটা ফ্রাই প্যানে সমস্ত কিছু ট্রান্সফার করে নিই, তাতে সামান্য কিছু পানি দিয়ে দিচ্ছি। আর এই পানিটা যাতে পানিটা শুকায় যাবে, ডাউলটাও সিদ্ধ হয়ে যাবে এমন পরিমাণ করেই কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। আর এবারে একটু নাড়াচাড়া করে দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এটা প্রথমে হাই হিটে দিয়ে যখন বলক আসবে তখন একদম মিডিয়াম হিটে এটা রেখে দিতে হবে। আর এই ডাউলটা আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আর এক্ষেত্রে কিন্তু ফ্রাই প্যানে যারা করতে চান না তারা কিন্তু প্রেশার কুকারে, যাদের সময় কম তারা কিন্তু এটা সিদ্ধটা কিন্তু প্রেশার কুকারেও করে নিতে পারবেন। তো এই তো এখানে আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, দেখুন এখানে কিন্তু কোনো রকম পানি নেই। আর পানিটা শুকায় গিয়েছে, এখানে কিন্তু ডাউলটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার এটা আমি পাটায় বেটে নেব। আর এটা কিন্তু আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডারেও কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে আমার মনে হয় পাটায় বেটে নেওয়াটাই বেস্ট হবে। পাটায় বাটলে একদম একটু শুকনো হবে, আঠালো হবে, ভালো হবে। আর ব্লেন্ডারে কিন্তু পানি দিতে হয় একটু, এজন্য একটু নরম হবে। আর এই তো এখানে আমার বাটাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এগুলো একটা পাত্রে নিয়ে নিচ্ছি। আর দেখুন আমার বাটাটা কতটা শক্ত হয়েছে। এরকম হলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে, ভিতরটা নরম হবে না, ভালো লাগবে খেতে। আর এবারে আমি একটু পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর যারা ঝালটা একটু পছন্দ করেন বেশি, তারা একটু বেশি ঝাল দিতে পারেন। আর এখানে আমি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ এলাচ, তেজপাতা এবং দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো আমি এবার লবণ দিয়ে দিচ্ছি। আর 2টা ডিম দিয়ে দিচ্ছি বের বাইন্ডিংয়ের জন্য। আর ডিমটা দিলে কিন্তু এর শক্ত ভাবটা থাকবে না, একটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু ডিমটা অবশ্যই দিয়ে দিতে হবে। আর এখানে ডিমটা দিলে কিন্তু কাবাবের টেস্টটাও কিন্তু অনেকটা ভালো লাগে খেতে। তো ব্যাস, মশলা দেওয়া একদম কমপ্লিট। আর এগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে। এবারে সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আর এখানে মেখে নেওয়ার পরে কিন্তু 5 থেকে 6 মিনিট রেস্টে রাখতে হবে। আর রেস্টে রাখার পরে এবার আমি এই কাবাবগুলো আমার সাইজ মতো আমি বানিয়ে নিচ্ছি। এখানে যে যেটা পছন্দ করবেন সেই শেপ করে বানিয়ে নেবেন। তো এখানে আমি একটা রাউন্ড শেপ করে বানিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু রাউন্ড শেপ করে বেশি একটা মোটা করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না। ঠিক এরকম একটা সাইজ করলে কিন্তু কাবাবটা একটা খেলে কিন্তু একজনের এনাফ, এর বেশি কিন্তু লাগবে না। আর এইভাবে কিন্তু আপনারা এটা ডিপ ফ্রিজে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারেন। তো এটা কিন্তু সংরক্ষণ করে রাখলে প্রায় 6 মাস কিংবা 7 মাস পর্যন্ত খাওয়া যেতে পারে, এটা কোনো সমস্যা হবে না। এটা আপনারা এইভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়ে তারপরে বের করে কিন্তু যে কোনো এয়ারটাইট বক্সে ভালোভাবে একটা একটা করে সাজিয়ে রেখে দিতে পারবেন।
তো এবারে দেখুন আমার কিন্তু সবগুলো এখানে কাবাব তৈরি করা হয়ে গিয়েছে, আর আমি প্রত্যেকটাই কিন্তু রাউন্ড শেপ করে নিয়েছি, আমার একটা কাবাবও কিন্তু ফেটে যায়নি। আর এভাবে যদি সব কিছু ঠিকঠাক করে ভালোভাবে মেখে নিয়ে যদি আপনারা কাবাবটা তৈরি করেন তাহলে কিন্তু কোনো সময়ের জন্যই কিন্তু ফাটবে না, আর ফেটে গেলে কিন্তু ভাজার সময় ভেঙে যাবে, ভাজা যাবে না ভালোভাবে। আর এইভাবে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো। এবারে আমি কয়েকটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর ভাজার জন্য অবশ্যই ফ্রাই প্যানে তেলটা গরম হওয়ার পরে কিন্তু একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিতে হবে। আর ফ্রিজে রাখার ফলে দেখুন এখানে কিন্তু কাবাবটা অনেকটাই শক্ত হয়েছে, আর এটা অবশ্যই মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। আর এই কাবাবটা কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আর দেখুন এখানে আমি মিডিয়াম হিটে কিন্তু ভেজে নিচ্ছি, আর কাবাবটা আস্তে আস্তে কিন্তু গোল্ডেন কালার হয়ে যাচ্ছে। তো এরই মধ্যে আমার কাবাবটা কিন্তু এখানে পুরো ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রায় শেষের দিকে। এখন আমি এটা তুলে নিব। তো তোলার আগে আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে, যে দেখুন এর ভাজাটা কিন্তু একদম এরকম হতে হবে, তাহলে কিন্তু কাবাবটা খেতে ভালো লাগবে। আর আমি যখন বাসায় বেশিরভাগ কাবাব বানাই তখনই কিন্তু এরকম মিক্স ডাউল ইউজ করি। আপনারাও যদি মিক্স ডাউল ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন যে কাবাবটা অনেকটা ক্রিস্পি হয়েছে। আর যে কোনো একটা ডাউল দিয়ে করলেও কিন্তু খারাপ হবে না, ভালো হবে, কিন্তু মিক্সড ডাউল দিয়ে করলে কিন্তু বেশি ক্রিস্পি হবে। তো আলহামদুলিল্লাহ এখানে আমার সবগুলি কাবাব তৈরি করা হয়ে গেছে, আমি এবার সবগুলোই আমি তুলে নিচ্ছি। এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে কিন্তু কাবাবটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আর খাওয়ার আগে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার কাবাব একদম রেডি। আর আমি এবার একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরেটা কিন্তু একদম ক্রিস্পি, আর ভিতরেটা দেখুন কতটা ভালো হয়েছে। তো এইভাবে যদি ঠিকঠাক সব কিছু দিয়ে যদি আপনারাও বাসায় কাবাবটা ট্রাই করেন তাহলে কিন্তু আর এসে বিয়েবাড়ির আশায় বসে থাকতে হবে না, কবে কোথায় দাওয়াত পাবেন সেই আশায় বসে থাকতে হবে না। বাসায়তেই ঝটপট যখন মন চাইবে তখনই কিন্তু এই কাবাবটা তৈরি করে খেতে পারবেন। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।